কাবেরী তার স্বামী অজয় এবং দুই ছেলে বিক্রম এবং রাজুর সঙ্গে থাকত। বিক্রমের বিয়ের বয়স হয়ে যাওয়ায় তারা বিক্রমের জন্য পাত্রী দেখতে শুরু করে দিয়েছিল। আজ কাবেরী তার পরিবারের সঙ্গে পাত্রীদের বাড়িতে যাবে, তাই সকলে তৈরি হয়ে হল রুমে দাঁড়িয়েছিল। বিক্রম, রাজু, তোরা রেডি আছিস তো? এবারে আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ মা, আমি রেডি আছি। মা, আমিও রেডি আছি। চলো এবার যাওয়া যাক। চলো আমরা বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই। ট্যাক্সিওয়ালাকে খবর দিয়ে দিয়েছি, কয়েক মিনিটের মধ্যে সে চলে আসবে। এরপর সকলে বাড়ির বাইরে চলে আসে। কিছু সময়ের মধ্যে ট্যাক্সিওয়ালা এসে গেলে সকলে ট্যাক্সিতে বসে পাত্রীপক্ষের বাড়ির দিকে রওনা হয়ে যায়। যেতে যেতে কাবেরী বলে, তোর কপাল খুলে যাবে বিক্রম, অনেক ধনী পরিবারের মেয়ের সঙ্গে তোর বিয়ে হতে চলেছে। ফটো দেখে মেয়েটাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। এবারে শুধুমাত্র সামনে থেকে মেয়েটাকে একবার দেখে নিস। তুমি একদম ঠিক বলেছ মা, এবার আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যৌতুকে যত টাকা পাবো সে টাকা দিয়ে আমি নিজের স্বপ্ন পূরণ করব। একদম ঠিক বলেছিস বিক্রম, তুই চিন্তা করিস না। মেয়ের পরিবার তোকে এত টাকা দেবে যেটা দিয়ে তুই নিজের ব্যবসা করতে পারবি। এমনকি ব্যবসা শুরু করার পরেও তোর কাছে অনেক টাকা থেকে যাবে। বাবা একদম ঠিক বলেছে, কিন্তু দাদা তুমি আমাকে একটা প্রমিস করেছিলে, সেই ব্যাপারে তোমার মনে আছে তো, নাকি সেটা ভুলে গেছো? আরে রাজু, আমার সব কথা মনে আছে। একবার টাকা হাতে পাই, তারপর তুই আমেরিকা গিয়ে পড়াশোনা করার স্বপ্নটাও পূরণ করে নিস। এখন শুধু প্রার্থনা কর কোনো রকম গন্ডগোল যেন না হয়। একদম ঠিক বলেছিস। তোর জেঠুর জন্য যত রকমের সমস্যা, সে সব সময় আমাদেরকে হিংসে করতেই থাকে। আরে কাবেরী, এখন ওসব কথা বলছো কেন? তুমি সব সময় দাদার পেছনে পড়ে থাকো। আমি কারোর পেছনে পড়ে থাকি না, আমি যা বলি সত্যি কথাই বলি। আমার কথা বিশ্বাস না হলে রাজুকে একবার জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলছে, জেঠু আমাদেরকে অনেক হিংসা করে। আচ্ছা, ওসব কথা থাক, আজ অনেক খুশির দিন। আমি এসব কথা ভেবে নিজের মন খারাপ করতে চাই না। একদম ঠিক বলেছ মা, এবার আমাদের ভালো সময় আসতে চলেছে, আমাদেরকে বেকার কথা চিন্তা করলে চলবে না। সকলে এই সমস্ত কথা বলতে বলতে পাত্রীপক্ষের বাড়ির দিকে যেতে থাকে। কিছু সময়ের মধ্যেই তাদের ট্যাক্সি একটি ধনী বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। এই তো আমরা শিল্পাদের বাড়িতে পৌঁছে গেছি। সবাই চলো এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক। এরপর সকলে বাড়ির ভেতরে চলে যায়। সেখানে শিল্পার মা বিমলা এবং দূর সম্পর্কের এক বোন লতা তাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। এরপর সকলে গিয়ে হল রুমে বসে পড়ে। আরে বিমলা দিদি, আমাদের সমস্ত রকম কথাবার্তা আগেই হয়ে গেছে। এবারে আপনার মেয়েকে ডাকুন, আমরা সামনাসামনি তাকে একবার দেখে নেব। হ্যাঁ দিদি, কাবেরী একদম ঠিক বলছে। আপনি নিজের মেয়েকে ডেকে নিন, আমরা নিজের হবু বৌমাকে দেখতে চাই। আরে হ্যাঁ, অবশ্যই ডাকবো। লতা, তুই গিয়ে নিজের দিদিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ কাকিমা, এখনই গিয়ে শিল্পা দিদিকে ডেকে নিয়ে আসছি। লতা এই বলে রুমের ভেতরে চলে যায় এবং কিছু সময় পর শিল্পাকে সঙ্গে নিয়ে বাইরে আসে। শিল্পাকে দেখার সঙ্গে সঙ্গে বিক্রম অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ শিল্পার হাইট একটু কম ছিল। শিল্পার হাইট কম হওয়ার সত্ত্বেও সে দেখতে অনেক সুন্দর ছিল। আরে বিমলা দিদি, আমাদের হবু বৌমা তো অনেক সুন্দর দেখতে। শিল্পাকে ছবিতে যেমন সুন্দর লাগছিল, সামনাসামনি সে তার থেকেও বেশি সুন্দর দেখতে। আপনি একদম ঠিকই বলেছেন কাবেরী দিদি, আমাদের মেয়ের হাইট একটু কম হলেও তাকে দেখতে কিন্তু অনেক সুন্দর। আমাদের শিল্পা সব কাজে পারদর্শী। আরে হাইট কম তো কি হয়েছে, মানুষের মন পরিষ্কার হলেই চলবে। বেশি হাইট কোনো কাজে লাগে না। তুমি একদম ঠিক বলেছো কাবেরী। তাছাড়া আমি শুনেছি বিমলা দিদির মেয়ে অনেক ট্যালেন্টেড। সে শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারে। এর থেকে বেশি আর কোনো জিনিসের প্রয়োজন নেই। আপনি একদম ঠিকই বলছেন দাদা। ঈশ্বর আমাদের মেয়েকে হাইট একটু কম দিয়েছে, কিন্তু বাকি গুণগুলো অনেক বেশি বেশিই দিয়েছে। তাহলে এই বিয়ে ফাইনাল মনে করা যাক। আপনি কবে নিজের মেয়ের বিয়ে দিতে চান? আপনারা যখন রাজি আছেন তাহলে আমরাও রাজি আছি। এবার আপনারাই বলুন যে কবে বিয়ের তারিখ ঠিক করা যায়। আরে লতা, তুই দাঁড়িয়ে আছিস কেন?
দুই পরিবার রাজি আছি, যা সকলের মিষ্টি মুখ করা। এরপর লতা ঘরের ভেতর থেকে একটি মিষ্টির বাক্স নিয়ে আসে এবং সকলকে মিষ্টি খেতে দেয়। এরই মধ্যে বিক্রম তার মাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কাবেরী তাকে চোখ দেখিয়ে চুপ করতে বলে। মায়ের ইশারা বুঝতে পেরে বিক্রম চুপ করে থাকে। অপরদিকে শিল্পা নিজের বিয়ের কথা শুনে অনেক খুশি ছিল। দিদি, ফাইনালি তোমার বিয়েটা ঠিক হয়েই গেল, আজ আমি অনেক খুশি। লতার কথা শুনে শিল্পা কিছু বলে না, শুধু তার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দেয়। লতা বিমলা দেবীর দেওরের মেয়ে ছিল। লতা যখন 10 বছরের ছিল তখন একটি দুর্ঘটনায় তার বাবা মা মারা যায় এবং তারপর থেকে বিমলা দেবী লতাকে মানুষ করে। কিছু সময় পর বিক্রম এবং তার পরিবার বিদায় নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে বিমলা দিদি, এবারে আমরা যাই। এবার যখন সম্পর্ক হতেই চলেছে তাহলে ফোনের মাধ্যমে কথা চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবেন। এরপর কাবেরী এবং তার পরিবার ট্যাক্সির ভেতরে গিয়ে বসে পড়ে এবং বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিক্রম গম্ভীর হয়ে গাড়ির ভেতরেই বসে থাকে। বিক্রমকে চুপ করে বসে থাকতে দেখে তার মা বলে, এবার বল, তুই সেখানে কি বলার চেষ্টা করছিলিস? মা, তুমি আমাকে আগে বলনি কেন যে শিল্পার হাইট একটু কম? তুমি তো জানো আমার হাইট 6 ফুট। আমার সঙ্গে ওই মেয়েটাকে একদম মানাবে না। আরে বিক্রম, আমি যদি আগে তোকে এই ব্যাপারে জানিয়ে দিতাম তাহলে তুই মেয়েটাকে দেখার জন্য কোনোদিনই রাজি হতিস না। তাই আমি তোকে তার হাইটের ব্যাপারে কিছুই জানাইনি। তোর মা একদম ঠিক বলেছে বিক্রম, তুই মেয়েটার হাইটের ব্যাপারে ভাবছিস কেন? তাদের বাড়ির দিকে লক্ষ্য করিসনি? কত বড় বাড়ি, দেখে মনে হচ্ছিল কোনো রাজপ্রাসাদ। আমি তো জীবনে প্রথমবার এত বড় বাড়ির ভেতরে গেলাম। তাদের বাড়িতে কত ভালো লাগছিল। কিন্তু মা, আমাদের একসঙ্গে খুব খারাপ লাগবে। মেয়েটার হাইট আমার থেকে কত কম। আমরা একসঙ্গে ঘুরতে গেলে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে। মেয়েটা এত সুন্দর দেখতে আর তুই হাইট নিয়ে কথা বলছিস? আমি জানতাম তোকে কথা বলতে দিলে তুই সব কিছু খারাপ করে দিবি, তাই আমি তোকে তাদের বাড়িতে কথা বলতেই দিলাম না। তাছাড়া তোর মনের কথা বুঝতে পেরেই আমি তোকে মেয়েটার সঙ্গে আলাদাভাবে কথা বলতেও দিইনি। তুমি একদম ঠিক বলেছো কাবেরী। বিক্রমকে মেয়েটার সঙ্গে কথা বলতে দিলে হয়তো বিক্রমের বিয়েটা ভেঙে ফেলতো। আরে দাদা, আমি তো মেয়েটার মধ্যে কোনো রকম দোষ দেখতে পেলাম না। আমার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে তোমার বিয়ে হলে খুব ভালো হবে। তুই বুঝতে পারছিস না রাজু। এবার তুই চুপ কর বিক্রম, যা আছে ঠিকই আছে। এত ভালো একটা সুযোগ হাতছাড়া করে দিলে সারা জীবন তোকে গরিব হয়েই থাকতে হবে। হ্যাঁ বিক্রম, আমরা অনেক বছর থেকে টাকার অভাব দেখেছি। এবার যখন ধনী হওয়ার সময় এসেছে, এমন সময় তুই এত নাটক করছিস কেন? এইভাবে বিক্রমের পরিবারের সকলে তাকে বারবার বোঝাতে থাকে। বিক্রমের পরিবারে টাকার অভাব থাকায় বিক্রম কারোর সঙ্গে তর্ক করে না। অপরদিকে শিল্পার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তার মা অনেক বেশি খুশি ছিল। শিল্পার মা এবং বাবা যখন হলরুমে বসেছিল, এমন সময় শিল্পার মা বলে, আমি শুনেছি ছেলে নাকি অনেক ভালো। তার সঙ্গে শিল্পার বিয়ে হলে আমাদের শিল্পা অনেক সুখে থাকবে। তুমি একদম ঠিক বলেছ বিমলা। অনেক দেখাশোনার পর আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমি প্রার্থনা করব এই বিয়ে যেন ভালোভাবে হয়ে যায় এবং আমাদের মেয়ে যেন সুখে সংসার করতে পারে। এইভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায় এবং খুব ধুমধাম করে বিক্রম এবং শিল্পার বিয়ে হয়ে যায়। বিয়ের পর শিল্পা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে 1 সপ্তাহ কাটানোর পর একদিন শিল্পার পিসি পার্বতী তার সঙ্গে দেখা করতে আসে। কেমন আছিস শিল্পা? আরে পিসি, তুমি এখানে? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও অনেক ভালো আছি। তুমি এখানে বসো, আমি শাশুড়ি মাকে এখনই ডেকে আনছি। শিল্পা নিজের পিসিকে হলরুমে বসিয়ে তার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসে এবং এরই সঙ্গে পিসির জন্য চা ও জলখাবারও নিয়ে আসে। কেমন আছেন দিদি? খুব ভালো করেছেন শিল্পার সঙ্গে দেখা করতে চলে এলেন। আপনাকে দেখে শিল্পার মন ভালো হয়ে যাবে। আমারও শিল্পাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আরে পিসি, এত কিছু নিয়ে এলাম, খেতে শুরু করো। না না শিল্পা, আজকাল আমি তেলে ভাজা কিছু খাচ্ছি না।
ডাক্তার আমাকে বারণ করেছে, শুধু চাটাই খাবো। আচ্ছা ঠিক আছে পার্বতী দিদি, আপনি নিজের ভাইজির সঙ্গে কথা বলুন, আমি একটু পরে আসছি। কাবেরী দেবী এই বলে সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের চলে যাওয়ার পর শিল্পা নিজের পিসিকে বলে, আচ্ছা পিসি, রতন কেমন আছে? তার বিজনেস কেমন চলছে? আরে শিল্পা, তার বিজনেস খুব ভালোভাবে চলছে। তুই বল, তোর স্বামী আজকাল কি করছে? কয়েকদিন হয়েছে আমরা জুয়েলারি দোকান করেছি, নতুন ব্যবসা হিসেবে ঠিকঠাকই চলছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস। তোর জন্য তোর স্বামীর কপালটাই খুলে গেল। তুই ধনী মায়ের বাড়ি থেকে গরিব শ্বশুর বাড়িতে চলে এসেছিস। পিসি, একটু আস্তে কথা বলো, শাশুড়ি মা শুনতে পেলে খুব খারাপ হয়ে যাবে। আরে শুনবে তাতে কি হয়েছে? এরা তোর মায়ের বাড়ি থেকে এত টাকা পেয়েছে যে সারা জীবন মুখ খুলতেই পারবে না। পিসি, দয়া করে একটু আস্তে কথা বলো, আমি চাই না এখানে কোনো রকম প্রবলেম হোক। আচ্ছা ঠিক আছে, আস্তেই বলছি। তবে এটা দেখে খুব ভালো লাগলো যে তুই নিজের শ্বশুর বাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে চলছিস। হ্যাঁ পিসি, একটু মানিয়ে তো চলতেই হয়, না হলে সংসার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবারে আমি যাই। কাল আমাকে গ্রামের বাড়ি ফিরে যেতে হবে। এখান থেকে বাড়ি ফিরে আমি জামা কাপড় প্যাকিং করব। আচ্ছা ঠিক আছে। এরপর শিল্পার পিসি সেখান থেকে চলে যায়। পিসির চলে যাওয়ার পর শিল্পার শাশুড়ি সেখানে আসে। কি ব্যাপার বৌমা, তোমার পিসি এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? পিসি বলছিল কাল গ্রামের বাড়ি ফিরবে, তাই বাড়ি ফিরে তাকে জামা কাপড় প্যাকিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমিও নিজের রুমে গিয়ে একটু রেস্ট করে নাও। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর শিল্পা রেস্ট করার জন্য নিজের রুমে চলে যায়। শিল্পা নিজের রুমে গিয়ে দেখে বিক্রম সেখানে বসে রয়েছে। শিল্পা তাকে রুমে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে বিক্রম, তুমি কখন এলে? আমি তো জানতেই পারলাম না যে তুমি বাড়ি ফিরে এসেছো। আসলে একটা ইম্পর্টেন্ট পেপার বাড়িতে রয়ে গিয়েছিল, সেটাই নেওয়ার জন্য এসেছি। আচ্ছা, তোমার খাওয়ার জন্য কিছু নিয়ে আসবো? না, আমি কিছু খাবো না। তোমার পিসির কথা শুনে আমার পেট ভরে গেছে। তোমার কথা আমি বুঝতে পারলাম না। একটু আগে তোমার পিসি বলে গেল ধনী মায়ের বাড়ি এবং গরিব শ্বশুর বাড়ি, আমি ওটার কথা বলছি। বিক্রম, তুমি পিসির কথায় কিছু মনে করো না। পিসির প্রথম থেকে একটু বেশি কথা বলে, তার কথায় তুমি কষ্ট পেও না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য চা বানিয়ে দাও, আমার মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। এরপর শিল্পা রান্নাঘরে চলে যায় এবং কিছু সময় পর চা নিয়ে আসে। বিক্রম কিছুটা চা খাওয়ার পর বলে, সত্যি শিল্পা, তুমি খুব ভালো চা বানাতে পারো। থ্যাংক ইউ বিক্রম, তোমার কাছ থেকে এত ভালো কমপ্লিমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। এরপর বিক্রম বাইরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা যখন বাড়ির কাজ করছিল, এমন সময় তার মা বিমলা তাকে ফোন করে। বিমলা শিল্পাকে ফোন করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। শিল্পা মা, তাড়াতাড়ি জিসিটি হসপিটালে চলে আয়, খুব বড় বিপদ হয়ে গেছে। তোর বাবার কি হয়েছে মা? বলো না, তুমি চুপ করে গেলে কেন? তোর বাবা আইসিইউতে ভর্তি আছে, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। না না, এটা হতে পারে না, আমি এখনই যাচ্ছি। শিল্পার মা কান্নাকাটি করতে করতে ফোন কেটে দেয়। এরপর শিল্পা তাড়াতাড়ি তার স্বামীর সঙ্গে জিসিটি হসপিটালে পৌঁছায়। শিল্পা হসপিটালে পৌঁছে তার মায়ের কাছ থেকে লতার ব্যাপারে এমন কথা জানতে পারে যেটা শোনার পর সে বিশ্বাসই করতে পারে না। হ্যাঁ শিল্পা, এটাই সত্যি কথা, লতা আমাদেরকে খুব বড় ধোঁকা দিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না মা, তুমি তাকে নিজের মেয়ের মতো মানুষ করেছো, আর সে আমাদেরকে এত বড় ধোঁকা দিল। আচ্ছা মা, লতা এরকম কেন করলো? আমিও এটা বিশ্বাস করতে পারছি না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে লতা এরকম কিছু একটা করতে পারে। আপনি চিন্তা করবেন না মা, আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি, কিছু সময়ের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। তারপর আপনি পুলিশকে সমস্ত কথা জানিয়ে দেবেন, পুলিশ এ ব্যাপারে তদন্ত করে দেখবে। কিছু সময়ের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে। এবার বিস্তারিতভাবে বলুন, কি হয়েছিল? এরপর বিমলা দেবী পুলিশকে সমস্ত ঘটনা জানায়। ইন্সপেক্টর সাহেব, লতা 5 লাখ টাকা চুরি করে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে পালাচ্ছিল। সেই সময় শিল্পার বাবা তাদেরকে দেখে ফেলে। লতার বয়ফ্রেন্ড তার থেকে বাঁচার জন্য
একটি ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে দেয়। তাছাড়া শিল্পার বাবার হাঁপানির সমস্যাও আছে, তাই তার অবস্থা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা ইচ্ছা করে অ্যাটাক করা হয়েছে? আপনি একদম ঠিকই বলেছেন ইন্সপেক্টর সাহেব। ঈশ্বর কোনোদিনও তাকে ক্ষমা করবেন না। তুমি একদম ঠিক বলেছো মা। এখন আমাদেরকে প্রার্থনা করতে হবে বাবার যেন জ্ঞান ফিরে আসে আর সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনারা একদম চিন্তা করবেন না, আমার বিশ্বাস শ্বশুরমশাই একদম সুস্থ হয়ে যাবেন, তার কিছু হবে না। আমাদেরকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা দরকার। হ্যাঁ জামাই বাবাজি, তুমি একদম ঠিকই বলেছ। পুলিশ কিছু সময় পর্যন্ত সেখানে থাকার পর চলে যায়। বিমলা যখন তার মেয়ে জামাইয়ের সঙ্গে দাঁড়িয়েছিল এমন সময় ডাক্তারবাবু সেখানে আসে। আপনাদেরকে আর চিন্তা করতে হবে না, সুদীপ বাবুর আর কোনো ভয় নেই। এবার আপনারা তাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে একটা জিনিসের লক্ষ্য রাখবেন, 1 মাস পর্যন্ত তাকে কোনো রকমের কাজ করতে দেবেন না। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আপনার কথা মনে রাখবো। দেখলেন তো মা, আমি তো আগেই আপনাকে বলেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, শ্বশুরমশাইয়ের কিছু হবে না। হ্যাঁ জামাই বাবাজি, তুমি একদম ঠিকই বলেছিলে। ঈশ্বরের অনেক ধন্যবাদ যে সুদীপ ঠিক হয়ে গেল। এভাবেই দেখতে দেখতে 20 দিন কেটে যায়। বাবা অসুস্থ থাকায় শিল্পা তার মায়ের বাড়িতেই থাকছিল। অপরদিকে এতদিন কেটে যাওয়ার পরেও লতার কোনো রকমেরই সন্ধান পাওয়া যায় না। অপরদিকে ধীরে ধীরে শিল্পার বাবা সুস্থ হতে শুরু করেছিল। বাবা, এবার আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই। এখানে এসে 20 দিন হয়ে গেছে। এর থেকে বেশি দিন থাকলে আমার শাশুড়ি মা নানা রকম কথা ভাবতে শুরু করবে। তোকে এত চিন্তা করতে হবে না শিল্পা, তুই ধনী পরিবারের মেয়ে। তুই শ্বশুর বাড়িতে সব সময় হাসি খুশিতে থাকবি, কেউ তোকে বিরক্ত করতে পারবে না। কোন রকম সমস্যা হলে আমাদেরকে জানিয়ে দিস। কিন্তু মা, সব সময় তো নিজের কথা ভাবলেই চলবে না, শ্বশুর বাড়ির লোকেদের ব্যাপারেও চিন্তা করা দরকার। নিজের মেয়ের দিকে দেখো বিমলা, আমাদের মেয়ে বড় হয়ে গেছে, কত ভালো ভালো কথা বলছে। শিল্পা আমাদের সঙ্গে সঙ্গে নিজের শ্বশুরবাড়ির লোকেদেরও কত চিন্তা করে। হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু শিল্পা একটা কথা ভালোভাবে মনে রাখ, শ্বশুর বাড়ির লোকেদের খেয়াল রাখতে গিয়ে নিজের মায়ের বাড়ির সকলকে ভুলে যাস না যেন। আরে মা, তুমি এরকম করে বলছো কেন? আমি কোনোদিনও তোমাদেরকে ভুলবো না। তোমাদেরকে আবার ভুলতে পারি? আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। আমি তোর সঙ্গে শুধু একটু মজা করছিলাম। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার চল, তোকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো, আমার জামা কাপড় প্যাক করাই রয়েছে। রামু, রামু, শিল্পার রুমে গিয়ে তার ব্যাগগুলো নিয়ে আয় আর বাইরে গাড়িতে তুলে দে। এরপর এক চাকর শিল্পার রুম থেকে জামা কাপড়ের ব্যাগ নিয়ে গাড়িতে তুলে দেয়। সাবধানে যা শিল্পা, আর শ্বশুর বাড়িতে ভালোভাবে নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে মা, তোমরাও নিজেদের খুব ভালো করে খেয়াল রাখবে। বাই। এরপর শিল্পা নিজের শ্বশুর বাড়িতে পৌঁছায়। শ্বশুর বাড়ি যাওয়ার পর শিল্পা জানতে পারে তার দেওর রাজু 2 দিন আগে পড়াশোনা করার জন্য আমেরিকা চলে গেছে। রাজু আমেরিকা চলে গেল? আপনারা আমাকে বলেননি কেন? অন্তত তার সঙ্গে একবার দেখা করতে পারতাম। হঠাৎ করে যাওয়ার আয়োজন হয়ে গেল, তাই কোনো রকম খবর না দিয়েই রাজু চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে ঠাকুরপো চলে গেছে। এবারে সেখানে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে উন্নতি করবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিকই বলেছ। আমি চাই আমার বড় ছেলের মতো ছোট ছেলেও যেন কিছু একটা করে দেখাক। শিল্পা মা, কিছু মনে করো না, আমরা তোমাকে রাজুর যাওয়ার ব্যাপারে জানাতে পারলাম না। আসলে বৌমা, আমরা ভাবলাম তোমার বাবার শরীর খারাপ, তাই তুমি সেখানে অনেক ব্যস্ত আছো। এমন সময় তোমাকে সেখান থেকে ডেকে নিলে তুমি অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে। আরে না না, আমি কিছু মনে করিনি। এই সামান্য কথার জন্য আপনারা এত চিন্তা করছেন কেন? এবারে আমি খাবার রেডি করে দিচ্ছি, আপনারা সবাই খেতে বসে পড়ুন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি খাবারটা বার করে দাও। এরপর শিল্পা তার শ্বশুর শাশুড়ির জন্য ডাইনিং টেবিলে খাবার লাগিয়ে দেয়। সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর নিজের নিজের রুমে চলে যায়। কয়েকদিন পর শিল্পা যখন মার্কেট গিয়েছিল, এমন সময় সে তার এক পুরানো বান্ধবী মিনাকে দেখতে পায়। এরপর তারা কিছু সময় পর্যন্ত গল্প করে এবং একটি রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ে। আরে মিনা, তুই অনেক ভালোভাবে নিজের ফিটনেস মেনটেন করছিস। সেটা তো হবেই, আমি প্রায় সময় ডান্স আর এক্সারসাইজ করতে থাকি। বিয়ের পর থেকে আমার এক্সারসাইজ করা একেবারে বন্ধই হয়ে গেছে। কতদিন ডান্স করিনি এটাও মনে করতে পারবো না।
কিন্তু কেন শিল্পা, তুই তো খুব ভালো ক্লাসিক্যাল ডান্স করিস, তাহলে ডান্স করা ছেড়ে দিলি কেন? নিজের ট্যালেন্ট এভাবে লুকিয়ে রাখিস না। আরে এসব করার টাইম কোথায়? আরে শিল্পা, জীবন একটাই, আমরা যদি এই জীবনে নিজের শখ পূরণ করতে নাই পারি আর ইচ্ছা মতো কাজ করতে না পারি, তাহলে কবে করব? তুই একদম ঠিকই বলেছিস মিনা, আমাকে ডান্স প্র্যাকটিস করা আবার শুরু করে দেওয়া দরকার। এরপর মিনা তার মোবাইল হাতে নেয়। তোকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম শিল্পা, 15 দিন আগে একটা ডান্স কম্পিটিশন হয়েছিল, আর সেখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। এই দেখ ছবি। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। জানিস, এই প্রাইজটা পাওয়ার পর আমার মা বাবা অনেক খুশি। এটা আমার জীবনের সব থেকে বড় পুরস্কার। আমি তোর জন্য অনেক হ্যাপি মিনা। এবার থেকে তুইও ডান্স প্র্যাকটিস করা শুরু করে দে। পরের বার কোনো রকমের কম্পিটিশন হলে আমি অবশ্যই তোকে জানাবো। এবার তুইও আমার সঙ্গে কম্পিটিশনে পার্টিসিপেট করবি। তারা দুজনে কথা বলছিল, এরই মধ্যে তাদের খাবার চলে আসে এবং দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর নিজের নিজের বাড়ি ফিরে যায়। শিল্পা শ্বশুর বাড়ি ফিরে তার শাশুড়ির কাছে আসে। মা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বৌমা, বলো না কি কথা? মা, আমি খুব ভালো ক্লাসিক্যাল ডান্স করতে পারি, আমি আবার ডান্স প্র্যাকটিস শুরু করতে চাই। শিল্পার কথা শোনার সঙ্গে সঙ্গে কাবেরী কিছু চিন্তা করতে শুরু করে দেয়। কি হয়েছে মা, আপনি আবার কি চিন্তা করতে শুরু করে দিলেন? আরে না না, কিছু ভাবছি না, কিন্তু বৌমা তুমি হঠাৎ করে ডান্স প্র্যাকটিস করার কথা ভাবলে কিভাবে? আসলে মা, আজ আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, তার নাম মিনা। সে এখনো ডান্স প্র্যাকটিস করে। সে আমাকে আবার ডান্স শুরু করতে বলছে। আমারও তার কথা ঠিকই মনে হলো। আমি ডান্স শুরু করলে আপনার কোনো আপত্তি নেই তো মা? আরে না না, আমার কোনো আপত্তি নেই, তুমি একদম ঠিক ডিসিশনই নিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ মা, আমি জানতাম আপনি রাজি হয়ে যাবেন। আমার একটা টিচার আছে, আমি কালকেই তাকে এখানে ডেকে নেব, সে আমাকে ডান্স প্র্যাকটিস করতে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, যেটা তোমার ঠিক মনে হয় ওটাই করো। ঠিক আছে মা, আমি নিজে টিচারের সঙ্গে ফোনে কথা বলে নিচ্ছি। শিল্পা এই বলে নিজের রুমে চলে যায়। শিল্পার চলে যাওয়ার পর তার শ্বশুর মশাই অজয় সেখানে আসে। কি হয়েছে কাবেরী, তুমি আর বৌমা কি কথা বলছিলে? এবার এই মেয়েটা ডান্স শিখতে চাইছে। এর আবার কি হয়ে গেল? হঠাৎ ডান্স করার ভূত মাথায় ঢুকলো কিভাবে? আমিও ওটাই ভাবছিলাম। এই সময় তাকে কিছু বলাও যাবে না, বিয়েতে এত কিছু দিয়ে আমাদের মুখটাই বন্ধ করে দিয়েছে। এই সময় চুপ করে থাকাটাই সব থেকে ভালো হবে। তুমি একদম ঠিক বলেছো কাবেরী, এই সময় কোনো রকম গন্ডগোল করলে চলবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কয়েকদিন কেটে যাক, তারপর কি করতে হয় সেটা আমি বুঝে নেব। শিল্পা অনেক ধনী পরিবারের মেয়ে হওয়ায় তার শ্বশুর শাশুড়ি তাকে ডান্স প্র্যাকটিসের জন্য বাধা দেয় না। পরের দিন দুপুর বেলায় কাবেরী যখন হলরুমে বসেছিল, এমন সময় বিক্রম বাড়ি ফিরে আসে। কি ব্যাপার বিক্রম, তুই আজ দুপুর বেলাতেই বাড়ি ফিরে এলি কেন? আসলে মা, হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছে, তাই নেওয়ার জন্য বাড়ি এসেছি। টাকা নিয়ে আবার দোকানে চলে যাব। বিক্রম এই বলে টাকা নেওয়ার জন্য তার রুমের দিকে যাচ্ছিল। এমন সময় সে দেখে অন্য একটি রুমে শিল্পা এবং একটি লোক ডান্স করছে। এই দেখে বিক্রম প্রচন্ড রেগে যায়। এসব কি চলছে এখানে? শিল্পা কার সঙ্গে ডান্স করছে? আসলে বাবা বিক্রম, ওই লোকটা শিল্পার ডান্স টিচার। শিল্পা আজ থেকে ডান্স প্র্যাকটিস করা শুরু করেছে। মা, তুমি শিল্পাকে এসবের জন্য আটকালে না কেন? এসব আমার একদম পছন্দ হয় না। শিল্পা এই বাড়ির বউ। রাগ করিস না বাবা, শিল্পা ধনী বাড়ির মেয়ে, তার এরকম ছোটখাটো ইচ্ছে থাকতেই পারে। মা, প্রতিবেশী এসব ব্যাপারে জানতে পারলে নানা রকম কথা বলবে। তুমি এমনিতেই কম হাইটওয়ালা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো, তার উপরে শিল্পা এসব করতে শুরু করে দিয়েছে। নিজের মাথা ঠান্ডা কর বিক্রম, এভাবে রাগ করলে সংসার খারাপ হয়ে যেতে পারে। উফ, জানি না এই বাড়িতে আর কত কিছু দেখতে হবে। বিক্রম এই বলে নিজের রুমে চলে যায়। ছেলের এরকম ব্যবহার দেখে কাবেরী চিন্তিত হয়ে পড়ে। হে ঈশ্বর, বাড়িতে যেন কোনো রকম ঝামেলা না হয়, আমার ছেলে যেন নিজের মাথা ঠান্ডা রাখতে পারে। এইভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন অজয় যখন বাড়িতে ছিল,
এমন সময় তার কাছে রাজুর ফোন আসে। রাজু ফোন করে অনেক কান্নাকাটি করছিল। আরে কি হয়েছে? তুই কান্নাকাটি করছিস কেন? যা হয়েছে আমাকে বল। বাবা, আমাকে বাঁচিয়ে নাও। বাবা, আমি এখানে থাকতে চাই না। তুই এরকম করে বলছিস কেন? কি হয়েছে সেখানে? বাবা, তুমি তাড়াতাড়ি আমাকে এখান থেকে ছাড়িয়ে নাও। একটা উকিলের ব্যবস্থা করো। আমি এখানে ফেঁসে গেছি। তুই কোথায় ফেঁসে গেছিস? এসব তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমেরিকার জেলে আছি। আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার করো। আমি জেলে থাকতে চাই না। আমি বাড়ি ফিরে যেতে চাই। এভাবে ভেঙে পড়িস না রাজু, তুই নিজের মাথা ঠান্ডা রাখ। আমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করছি। এরপর অজয় ফোন রেখে তার বউ এবং ছেলের সঙ্গে এই বিষয়ে কথা বলে এবং একটি উকিলকে ফোন করে। অজয় উকিলকে ফোন করে সমস্ত কথা জানায়। উকিলের সঙ্গে কথা হয়ে গেলে তিনজনে বসে কথা বলতে শুরু করে। উকিল কি বলেছে বাবা? উকিলের সঙ্গে তোমার কি কথা হলো? বলো না অজয়, আমার ছেলে জেল থেকে ছাড়া পাবে তো? উকিল বাবু বলেছে ভয়ের কোনো কারণ নেই, তবে রাজুকে জেল থেকে ছাড়ানোর জন্য 4 লাখ টাকা লাগবে। তিনজনে বসে আলোচনা করছিল। এমন সময় শিল্পাও সেখানে চলে আসে। 4 লাখ টাকা লাগবে তাতে কি হয়েছে? রাজুকে ছাড়াতে গিয়ে যদি 10 লাখ টাকাও লাগে তাতেও আমরা রাজি আছি। তুমি একদম ঠিকই বলেছো বৌমা। টাকা পয়সার চাইতে আমার ছেলের মূল্য অনেক বেশি। জানি না আমার ছেলেটা কিরকম অবস্থায় আছে। তারা কি তাকে ঠিকভাবে খেতে দেবে? আপনি চিন্তা করবেন না মা, উকিলবাবু তো বলেই দিয়েছে যে চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি দেখবেন 2-3 দিনের মধ্যেই ঠাকুরপো আমাদের কাছে ফিরে আসবে। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। আমরা খুব তাড়াতাড়ি রাজুকে ফিরিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাচ্ছি। উকিল বাবুকে গিয়ে টাকাটা দিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আর যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এসো। আমিও বাবার সঙ্গে যাচ্ছি মা। চলো বাবা, এবার যাওয়া যাক। এরপর বিক্রম তার বাবার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে শিল্পা বারবার তার শাশুড়িকে এই বলে সান্ত্বনা দেয় যে রাজু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায় এবং রাজু জেল থেকে মুক্তি পেয়ে যায়। 1 সপ্তাহ পর রাজু বাড়ি ফিরে আসে। কাবেরী তার ছেলেকে চোখের সামনে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তুই ফিরে এসেছিস রাজু, কেমন আছিস বল? সেখানে তোর কোনো রকম কষ্ট হয়নি তো? হ্যাঁ মা, অনেক কষ্ট হয়েছে। এত কষ্ট হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা কি খাবি বল, আমি তোর পছন্দের খাবার বানাবো। মা, তুমি লুচি আর ঘুগনি বানিয়ে দাও। কতদিন হয়ে গেল বাড়ির খাবার খাইনি। বাড়ির খাবারের কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ ঠিক আছে, বৌমা তোর জন্য লুচি ঘুগনি বানিয়ে দেবে। হ্যাঁ ঠাকুরপো, আমি এখনই গিয়ে তোমার জন্য বানিয়ে দিচ্ছি। শিল্পা এই বলে রান্নাঘরে চলে যায়। শিল্পা রান্নাঘরে যেতেই রূপা নামের এক কাজের মেয়ে সেখানে চলে আসে। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি এই বাড়ির নতুন কাজের মেয়ে। কাবেরী ম্যাডাম আমাকে ডেকেছেন। আচ্ছা, মা তোমাকে কাজে রেখেছেন? কই, আমাকে তো তোমার ব্যাপারে কিছুই বলেনি। আমাকে কি রান্না করতে হবে বলে দিন, আমি এখনই রান্না করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রান্না করতে শুরু করে দাও। এখন তোমাকে লুচি আর ঘুগনি বানাতে হবে। আচ্ছা ঠিক আছে মেম সাহেব, আমি রান্না শুরু করে দিচ্ছি। আচ্ছা এক কাজ করো, তুমি লুচি বানাতে শুরু করো, আমি ঘুগনি বানানোর ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে মেম সাহেব। শিল্পা রূপার সঙ্গে রান্না করতে ব্যস্ত হয়ে যায়। অপরদিকে হল রুমে কাবেরী এবং রাজু যখন বসেছিল, এমন সময় অজয় এবং বিক্রম রেগে গিয়ে সেখানে আসে। আরে কি হয়েছে? তোমাদের মুড এত খারাপ হয়ে আছে কেন? কিছু হয়েছে? তোমার আদরের ছেলে রাজুর জন্য মুড খারাপ হয়ে আছে। সে আমাদের কিছু বলার মতো অবস্থায় রাখেনি। রাজু আমাদের মান সম্মান সব শেষ করে দিল। তোমরা সবাই এরকম করে বলছো কেন? আমার ছেলে কি করেছে? কি হয়েছে রাজু? তোর বাবা আর দাদা কি বলছে? তুই কি করে এসেছিস? মায়ের কথা শুনে রাজু কোনো উত্তর দেয় না এবং চুপ করেই সেখানে দাঁড়িয়ে থাকে। আরে কি হয়েছে? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কি করেছিস? মা, একটু আস্তে কথা বলো, না হলে কেউ শুনতে পেয়ে যাবে। আরে কাবেরী, তোমার ছেলে আমেরিকাতে একটা ছেলের সঙ্গে ঝগড়া করে এসেছে। রাজু বলছিল সে ছেলেটাকে অনেক জখম করে এসেছে।
মা, সেই ছেলেটা আমার বন্ধুর পেছনে পড়েছিল। মিথ্যে কথা বলিস না রাজু, আমরা তোকে সেখানে পড়াশোনা করার জন্য পাঠিয়েছিলাম, আর তুই সেখানে গিয়ে প্রেম করতে শুরু করে দিয়েছিলি। মা, রাজু যেই বন্ধুর কথা বলছে সেটা তার গার্লফ্রেন্ড। রাজু একটা মেয়ের জন্য এত বড় কাণ্ড করে এসেছে। নিশ্চয়ই তাদেরই দোষ ছিল, তবেই রাজু এরকম করেছে। তুমি ঠিক বলেছো মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করে ফেলেছি। আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু সেই মেয়েটা আমাকে ধোকা দিয়েছে। যেই ছেলেটাকে আমি মেরেছি সেই ছেলেটা মেয়েটার বেস্ট ফ্রেন্ড। বাবা রাজু, তুই সেই মেয়েটার পেছনে পড়ে আছিস কেন? তোর পেছনে হাজার হাজার মেয়েরা ঘোরাঘুরি করে, তোকে কারোর পেছনে যেতে হবে না। তুমি একদম ঠিক বলেছো মা, খারাপ মেয়ের উপর বিশ্বাস করে আমি অনেক ভুল করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ওসব নিয়ে আর চিন্তা করিস না। তবে এরপর থেকে তুই মেয়েদের পেছনে যাবি না, আগে ভালো করে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎটা তৈরি কর। মা, তুমি রাজুকে অনেক বেশি মাথায় তুলে রেখেছো, এত বেশি ছাড় দেওয়া ভালো নয়। এবার ওসব কথা বাদ দে। রাজু, তুই যা, তোকে যেটা বলেছি তুই সেটা কর। পরের দিন কাবেরী যখন হলরুমে বসেছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। কাবেরী দেবী যখন দরজা খোলে তখন দেখতে পায় সেখানে শিল্পার মা বিমলা দাঁড়িয়ে রয়েছে। আরে কাবেরী দিদি, নমস্কার। নমস্কার নমস্কার। আপনি হঠাৎ এখানে কি মনে করে? মেয়ের কথা অনেক মনে পড়ছিল, তাই ভাবলাম একবার তার সঙ্গে দেখা করেই আসি। আচ্ছা এই ব্যাপার, আসুন ভেতরে আসুন। এরপর বিমলা দেবী বাড়ির ভেতরে চলে আসে। শিল্পা তার মাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং তার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আরে মা, তুমি তো আমাকে অবাক করে দিলে। অবাক হয়েছিস তো? আমি তোর চেহারার এই আনন্দ দেখার জন্যই তো না জানিয়ে চলে এলাম। তুমি অনেক ভালো করেছো মা, এবার কয়েকদিন তোমাকে এখানে থাকতেই হবে। হ্যাঁ শিল্পা, ঠিক আছে, আমি 7 দিনের মতো এখানে থাকবো। তাছাড়া তোর বাবাকে নিয়েও আর কোনো চিন্তা নেই, তার দেখাশোনা করার জন্য বাড়িতে অনেক লোক রয়েছে। তোর কথা অনেক মনে পড়ছিল, তাই তোর বাবা আমাকে এখানে চলে আসতে বলল। আরে বাহ, এটা তো অনেক ভালো খবর। তোকে আর একটা কথা বলতে ভুলে গেলাম, লতা আর তার বয়ফ্রেন্ডের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা তাই নাকি? তারা এখন কোথায়? পুলিশ লতাকে ছেড়ে দিয়েছে, কারণ সে বলেছে সব দোষ তার বয়ফ্রেন্ড প্রকাশের ছিল। সে বলেছে তার বয়ফ্রেন্ড তাকে বুঝিয়ে বাঝিয়ে আর জোর করে এই কাজ করিয়েছিল। আমি লতাকে বাড়ি থেকে বার করে দিয়েছি, কারণ ধোঁকাবাজ মানুষদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই করেছো। আপনি একদম ঠিকই করেছেন বিমলা দিদি, এরকম মানুষকে বাড়ি থেকে বার করে দেওয়াটাই উচিত। আচ্ছা খাবার রেডি হয়ে গেছে, এবার চলুন আমরা গিয়ে খেতে বসে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, যাওয়া যাক, আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে। এরপর শিল্পা তার মা এবং শাশুড়ির সঙ্গে ডাইনিং রুমে গিয়ে খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করার পর শিল্পার মা এবং শাশুড়ি দুজনেই তাকে রসমালাই খেতে দেয়। এনে শিল্পা, আমি তোর জন্য রসমালাই বানিয়ে এনেছি, খেয়ে বল কেমন হয়েছে। বৌমা, আমিও তোমার জন্য রসমালাই বানিয়েছি, দুটো খেয়ে কোনটা বেশি ভালো হয়েছে সেটা বলো। এরপর শিল্পা দুজনের বানানো রসমালাই খেয়ে নেয়। এবার বল, কার বানানো রসমালাই বেশি টেস্টি হয়েছে? হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি বলো, আমিও জানতে চাই কোন রসমালাইটা তোমার বেশি পছন্দ হয়েছে। দুটো রসমালাই খুব ভালো ছিল, দুটোই আমার অনেক পছন্দ হয়েছে। আরে শিল্পা, তুই সত্যি করে বল কোনটা বেশি ভালো লেগেছে, আমরা কিছু মনে করব না। যারটা কম ভালো হবে সে আরো ভালো করে বানানোর চেষ্টা করবে। তোমরা যখন এত করেই বলছো তাহলে আমি বলে দিচ্ছি, আসলে মা, তোমার বানানো রসমালাইটা বেশি ভালো হয়েছে। শিল্পার কথা শুনে তার শাশুড়ি হাসতে শুরু করে দেয়। বৌমা, তোমার মা যে রসমালাই খেতে দিয়েছে সেটা আমি বানিয়েছিলাম, আর আমি যেটা দিয়েছি ওটা তোমার মা নিয়ে এসেছে। আমরা রসমালাই বদলে তোমার সঙ্গে একটু মজা করছিলাম, তবে এটা দেখে ভালো লাগলো তুমি আমার বানানো রসমালাই বেশি পছন্দ করেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু কাজ করে আসছি। শিল্পার শাশুড়ি এই বলে সেখান থেকে চলে যায়। শিল্পার শাশুড়ির চলে যাওয়ার পর তার মা তাকে বলে, কি ব্যাপার শিল্পা, আজকাল শ্বশুর বাড়ির জিনিসগুলো তোর বেশি পছন্দ হচ্ছে, মায়ের বাড়ির জিনিস আর সেরকম ভালো লাগছে না?
আমাকে ক্ষমা করে দাও মা, আমি জানতাম তোমার খারাপ লেগে যাবে, তাই তো বলতে চাইছিলাম না। আরে না না, আমার খারাপ লাগেনি, এমনিতেই তোর উপর আমার আর কোনো অধিকার নেই। মা, তুমি এরকম করে বলছো কেন? তুমি আমার মা, আমার উপর থেকে তোমার অধিকার কোনোদিনও শেষ হবে না। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তুই আমাকে কতটা ভালোবাসিস। সব সময় নিজের শ্বশুর বাড়ির লোকেদের প্রশংসা করতে থাকিস। শ্বশুর বাড়ির লোকেদের জন্য তুই আমাদেরকে ভুলেই গিয়েছিস। আচ্ছা, 2 দিন আগে আমি তোকে ফোন করেছিলাম, তুই ফোন রিসিভ করিসনি কেন বলতো? সেরকম কোনো ব্যাপার নেই মা, আসলে কয়েকদিনেই ডান্স কম্পিটিশন শুরু হয়ে যাবে তো, তার জন্য আমি একটু প্র্যাকটিস করছিলাম। আমি ভালোভাবে ফোনের দিকে লক্ষ্যই করিনি। তাছাড়া কাল তো আমি তোমাকে ফোন করেইছিলাম। তার মানে এবার থেকে তোকে ফোন করলে একদিন পর তোর ফোন আসার অপেক্ষা করতে হবে। তোর ফ্রি টাইম না থাকলে তোর সঙ্গে কথা বলা যাবে না, তাই তো? মা, তুমি এরকম করে বলছো কেন? তুমি আমার উপরে রেগে আছো, তাই তো এরকম করে বলছো। আমি যা বলছি একদম ঠিকই বলছি। ধীরে ধীরে তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস শিল্পা। মা, তুমি আমাকে ভুল ভাবছো। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি তোর কথা বুঝতে পেরে গেছি। শিল্পা তার মায়ের সঙ্গে কথা বলছিল। অপরদিকে দরজার আড়াল থেকে তার শাশুড়ি তাদের সমস্ত কথা শুনতে থাকে। এই বিমলা অনেক ডেঞ্জারাস মহিলা, এখন আমি কিচ্ছু বলবো না, এখন চুপ করে থাকাটাই ভালো হবে। সময় হলে আমি এর উচিত জবাব দেব। কয়েকদিন পর শিল্পা যখন মেকআপের জিনিসপত্র কিনতে মার্কেটে গিয়েছিল, এমন সময় একটি দোকানে সে লতাকে দেখতে পায়। লতাকে দেখে শিল্পা তার কাছে আসে। লতা শিল্পাকে দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কিরে লতা, এত কিছু করতে তোর লজ্জা করলো না? আমাকে ক্ষমা করে দাও শিল্পা, আমি ইচ্ছে করে এসব করিনি, প্রকাশ আমাকে ফাঁসিয়েছিল। আমার সামনে মিথ্যা বলার একদম চেষ্টা করবি না। আমি মিথ্যা বলছি না শিল্পা দিদি, আমি জানতাম না সেই প্রকাশ একটা গুন্ডা। সে কাকা বাবুর মাথায় আঘাত করে দিল আর আমাকে ভয় দেখালো যে কাকা বাবুর কিছু হয়ে গেলে আমাকেও জেলে যেতে হবে। এসব তুই কি বলছিস? হ্যাঁ, এটাই সত্যি কথা। তার জন্যই আমি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। এখন আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। তুই যা করেছিস তার জন্যই আজ তোর এরকম অবস্থা হয়েছে। এরকম করে বলো না দিদি, আমি অনেক একা হয়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোর সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না লতা, তুই আমার বাবার সঙ্গে ভালো করিসনি। শিল্পা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে কিছু সময় পর রাজু খুশি মনে তার বাড়ি ফিরে আসে এবং নিজের মাকে একটি খবর শোনায়। রাজুর কথা শুনে কাবেরী দেবী অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, অনেক ভালো খবর দিয়েছিস, এবার তো আমরা লাভবান হয়ে যাব। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমি রিঙ্কিকে বিয়ে করে নেব। তার কাছে অনেক টাকা আছে, তুমি জানো সে দামি দামি গাড়িতে ঘুরে বেড়ায় এবং খুব ভালো ভালো জায়গায় ঘুরতে যায়। তোর কথা শুনে এটাই মনে হচ্ছে, তোর দাদা যেভাবে ধনী মেয়ের সঙ্গে বিয়ে করেছে সেরকম ভাবে তুইও রিঙ্কির সঙ্গে বিয়েটা করে নে। মা, বৌদির হাইট কম, কিন্তু রিঙ্কির হাইটটাও খুব ভালো। সে লম্বা মেয়ে, তাছাড়া অনেক স্মার্ট। বিয়ে করার জন্য এর চেয়ে বেশি আর কিছু চায় না। পরের দিন সকালে সবাই যখন হলরুমে বসেছিল, এমন সময় কাবেরী শিল্পার মাকে বলে, বিমলা দিদি, আমি ভাবছি আজকে এগরোল বানানো হোক। আরে হ্যাঁ হ্যাঁ, বানানো হোক, আমারও এগরোল খুব ভালো লাগে। শিল্পা খুব ভালো রোল বানাতে পারে, তার বানানো এগরোল আমার খুব পছন্দ। কাবেরী একদম ঠিক বলছে বিমলা দিদি, আপনার মেয়ের হাতের বানানো এগরোল খুব ভালো হয়। এটা তুমি ঠিক বলেছো বাবা। আমি যখন প্রথমবার বৌদির হাতের বানানো এগরোল খেয়েছিলাম, তারপর থেকে বাইরের এগরোল খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি। ঠিক আছে মা, আপনারা সকলে বসুন, আমি গিয়ে এগরোলটা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বৌমা, যাও, কাজের মেয়ে সেখানেই আছে, তাকে বলে দেবে সে তোমাকে কাজে সাহায্য করে দেবে। এরপর শিল্পা রান্নাঘরে চলে যায়। শিল্পার চলে যাওয়ার পর তার মা বলে, সত্যি কথা বলতে কাবেরী দিদি, আমাদের শিল্পাকে কোনোদিন রান্না করতেই হয়নি। আমাদের বাড়িতে চাকরের অভাব নেই, সব রান্না বাড়ির চাকরেরাই করে নিত। শিল্পার ঠাকুরমা যখন বেঁচে ছিল তার কাছ থেকেই শিল্পা রান্না করতে শিখেছে। তাছাড়া বাড়ির চাকরদের রান্না করতে দেখেও কিছুটা শিখে নিয়েছে। আরে হ্যাঁ, সে তো আমিও জানি, আপনাদের বাড়িতে অনেকগুলো চাকর আছে। শিল্পা অনেক ট্যালেন্টেড মেয়ে, তাই রান্না করতে শিখে নিয়েছে। তবে শিল্পা রান্না শিখে নিয়েছিল, এটা খুব ভালোই করেছিল।
এমনিতেই বিয়ের পর থেকে রান্না করতেই হচ্ছে, রান্না করতে না পারলে আপনাদের আবার সমস্যা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আমি একটু রান্নাঘরে গিয়ে দেখি আমার মেয়েটা কিভাবে রান্না করছে। বিমলা এই বলে রান্নাঘরের দিকে চলে যায়। বিমলার চলে যাওয়ার পর বিক্রম তার মাকে বলে, শাশুড়ি মা অনেক অহংকারী মহিলা। কি আর করব বিক্রম, তাদের কাছ থেকে আমরা অনেক যৌতুক নিয়েছি, তাই একটু চুপ করে থাকতে হবে। যৌতুকের ব্যাপার না থাকলে এরকম মহিলাকে আমি 1 মিনিটের মধ্যেই চুপ করিয়ে দিতাম। তুমি একদম ঠিক বলেছো কাবেরী। আজকাল লক্ষ্য করছি শিল্পার মা অনেক বাড়াবাড়ি করছে, ছোট ছোট কথায় আমাদের খোঁটা দিতে শুরু করে দেয়। এটা ভেবে দেখে না যে তার বেটে মেয়েকে বিয়ে করে আমার ছেলে কত বড় উপকার করেছে। কি আর করা যাবে বাবা, টাকার জন্য সব সহ্য করতেই হবে। আমি মানছি শাশুড়ি মা দোষ করেছে, কিন্তু এতে শিল্পার কোনো দোষ নেই। বাবা, তুমি শিল্পাকে বেটে বলে অপমান করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর শিল্পাকে কেউ কিচ্ছু বলছি না। তবে একটা জিনিসের জন্য আমার ভয় হচ্ছে, তোর শাশুড়ির কথা শুনতে শুনতে কোথায় রাগের মাথায় আমি তাকে কিছু বলে না ফেলি। সকলে হল রুমে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় রান্নাঘর থেকে শিল্পার চিৎকার করার আওয়াজ শোনা যায়। শিল্পার চিৎকারের আওয়াজ শুনে সকলে রান্নাঘরে যায়। আরে বৌমা, কি হয়েছে তোমার? এ কি, এখানে রক্ত কেন? আসলে মেম সাহেব, আমি একটা পেপারে কাঁচ ভাঙা রেখে দিয়েছিলাম, সেটা ছোট মেম সাহেবের পায়ে লেগে গেছে। আরে জামাই বাবাজি, তাড়াতাড়ি আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাও। দেখো তার পা থেকে কত রক্ত বেরোচ্ছে। হায় ঈশ্বর, আমার মেয়েটার কি হয়ে গেল? শাশুড়ি মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা শিল্পাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। হ্যাঁ বিক্রম, আমিও তোদের সঙ্গেই যাচ্ছি। না না, সকলকে একসঙ্গে যেতে হবে না, আমি আর জামাই বাবাজি যাচ্ছি, আপনারা বাড়িতেই থাকুন। এরপর বিক্রম এবং তার শাশুড়ি শিল্পাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। সেখানে ডাক্তার শিল্পার পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং কিছু সময় পর তারা হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর বিমলা তার মেয়েকে বলে, এবার আমি একটু শান্তি পেলাম। আমার মেয়ের সঙ্গে এখানে কত অত্যাচার হচ্ছে। আরে মা, তুমি এরকম করে বলছো কেন? এটা এরকম কোনো ব্যাপারই নয়। আমার দোষের কারণেই পায়ে আঘাত লেগেছে। রান্নাঘরে কাঁচ ভাঙা রাখা ছিল, আমি লক্ষ্য করিনি, তাই ভুল করে সেখানে পা রেখে দিয়েছিলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে তোর কোনো ভুল ছিল না। আরে মা, যা হওয়ার ছিল হয়ে গেছে, এবার তুমি এসব কথা নিয়ে বেশি চিন্তা করো না। শিল্পা, এবার থেকে বাড়ির কাজ করার সময় একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। তুমি একদম ঠিকই বলেছো জামাই বাবাজি। শিল্পার ভালোভাবে লক্ষ্য না রাখার জন্যই তার পায়ে আঘাত লেগেছে। তাছাড়া আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে এজন্যই তো দিয়েছিলাম, যাতে সে তোমাদের বাড়ির কাজ করতে পারে। তোমাদের বাড়িতে চাকর থাকার সত্ত্বেও তোমরা আমার মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ। তুমি কি জানো না, আমার শিল্পা ধনী পরিবারের মেয়ে। শিল্পা আগে বাড়ির কোনো কাজে হাতই লাগাতো না, সে কত ভালোভাবে জীবন কাটাতো, কিন্তু এখানে আসার পর থেকে তার জীবনটাই খারাপ হয়ে গেছে। আরে মা, তুমি থামো এবারে, এইসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তুই চুপ কর শিল্পা, আমার কথা শোনো জামাই বাবাজি। এই সময় শিল্পাকে বাড়ির কাজ করতে না দিয়ে তুমি বলছো তাকে সাবধানে বাড়ির কাজ করতে হবে। তোমার থেকে এসব আমি একদমই আশা করিনি। মা, তুমি বিক্রমকে এরকম করে বলছো কেন? এতে বিক্রমের কোনো দোষই নেই। শিল্পা বারবার নিজের মাকে বারণ করছিল, কিন্তু বিমলা দেবী তার কোনো কথাই শুনছিল না এবং বিক্রমকে উল্টোপাল্টা কথা বলছিল। শাশুড়ি মায়ের কথা শোনার পর বিক্রম বলে, মা, আপনি ভুল ভাবছেন। আমি এটা বলতে চাইনি যে শিল্পাকে বাড়ির সব কাজ করতে হবে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি যেদিন থেকে এখানে এসেছি সেই দিন থেকেই দেখছি শিল্পা একাই বাড়ির সমস্ত কাজ করে। বাড়ির সব দায়িত্ব তোমরা শিল্পার উপরেই দিয়ে দিয়েছো। শিল্পা কি মানুষ নয়? মা, তুমি শুধু শুধু আমার শ্বশুর বাড়ির লোকেদের অসম্মান করছো। আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো। হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো, শুধুমাত্র আমিই খারাপ। তুই যদি বলিস তাহলে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আরে মা, আমি কি তোমাকে চলে যাওয়ার জন্য বলেছি একবারও? সরাসরি বলিসনি, কিন্তু তোর কথা বলার উদ্দেশ্যটা এটাই ছিল। না হলে তুই এই গরিব মানুষদের সামনে আমার অপমান করার চেষ্টাও করতিস না। শুধুমাত্র তোর বাবার জেদের কারণেই বিক্রমের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, না হলে আমি কোনোদিনও গরিব পরিবারে তোর বিয়ে দিতামই না। উফ মা, এবার তুমি অনেক বাড়াবাড়ি করছো।
আপনি কি বলতে চাইছেন শাশুড়ি মা? হ্যাঁ আন্টি, এভাবে বলা আপনার ঠিক হয়নি। আপনি আমাদের মান সম্মান নিয়ে খেলা করছেন। অনেক হয়েছে বিমলা দেবী, এতক্ষণ পর্যন্ত আপনি অনেক কথা বলেছেন আর আমরা চুপচাপ শুনেছি, আর আপনার কথা শুনতে পারবো না। দেখলেন তো, এবার আপনারা নিজেদের আসল রূপে চলেই এসেছেন। দেখলি তো শিল্পা, তোর শ্বশুর বাড়ির লোকেরা আমার সঙ্গে কিভাবে কথা বলছে। আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এভাবে কথা বলেনি। আমি মানছি শাশুড়ি মা যে আমরা গরিব, কিন্তু আজকে একটা কথা ভালোভাবে বুঝতে পারলাম যে ব্যবহারের দিক থেকে আমরা আপনার থেকে অনেক ভালো। তুমি একদম ঠিক বলেছো দাদা, আমাদের ব্যবহার আন্টির থেকে অনেক ভালো, কিন্তু কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমরাও তার উচিত জবাব দিতে পারি। কি রে শিল্পা, তুই এসব শুনতে পাচ্ছিস না? এবার তোর শ্বশুর বাড়ির লোকেদেরকে কিছু বলবি না? মা, তুমি নিজেও তাদেরকে অনেক উল্টোপাল্টা করে বলেছো, ওটাও ঠিক ছিল না। শিল্পার কথা শুনে বিমলার চোখ জলে ভরে যায় এবং বিমলা তার মেয়েকে বলে, বাহ শিল্পা বাহ, অনেক ভালো কথা বলেছিস। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে আসবো না। শাশুড়ি মা, এভাবে রাগ করে চলে যাবেন না। আমাকে শাশুড়ি মা বলবে না, আমি তোমার কেউ নয়। বিমলা দেবী এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা তার মাকে ফোন করে। কি হয়েছে, আমাকে ফোন করেছিস কেন? তুই তো আমাদেরকে নিয়ে চিন্তাই করিস না, তাহলে আমাদের সঙ্গে কি দরকার? এরকম কোনো ব্যাপার নয় মা, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? ওসব কথা ভুলে যাও না মা, শুধু শুধু চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়। তুই বলছিলি কাল তোর ডান্স কম্পিটিশন আছে, কিন্তু তোর পায়ে আঘাত নিয়ে কিভাবে ডান্স করবি? মা, আমার পা এখন অনেকটা ভালো হয়ে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ডান্স করতে পারবো না। আমারও তো সেটাই মনে হচ্ছিল, তবে কি আর করা যাবে। শিল্পা তার মায়ের সঙ্গে কথা বলছিল। এমন সময় শিল্পার ফোনে লতা ফোন করে, কিন্তু শিল্পা তার মাকে লতার ব্যাপারে জানায় না। শিল্পা ভালো মনের মেয়ে ছিল এবং লতা জানতো সে শিল্পার সঙ্গে কথা বললে শিল্পা নিশ্চয়ই তার সাহায্য করবে। শিল্পা কিছু সময় পর্যন্ত তার মায়ের সঙ্গে কথা বলার পর লতাকে ফোন করে। হ্যাঁ লতা, কি হয়েছে বল। শিল্পা, তাড়াতাড়ি এখানে চলে এসো, আমার শরীর একদম ভালো নেই। আরে তুই এরকম করে বলছিস কেন, কি হয়েছে তোর? তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, না হলে আমি এভাবেই মরে যাব। তুমি তো জানো আমি একা থাকি, তাড়াতাড়ি চলে এসো শিল্পা। আচ্ছা তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, আমি এখনই তোর কাছে যাচ্ছি। শিল্পা এই বলে ফোন রেখে দেয়। লতাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর লতার থাকার কোনো জায়গা ছিল না এবং শিল্পা তাকে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতে দিয়েছিল। এরপর শিল্পা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। আরে কি হয়েছে লতা, তুই এভাবে মেঝেতে বসে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো? শিল্পা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার সাহায্য কর। আচ্ছা দাঁড়া, সবার আগে তোকে বিছানার উপরে তুলে ফেলি, মেঝেতে পড়ে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাবি। শিল্পা এই বলে লতাকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ শিল্পা, তুমি এখানে না এলে জানি না আমার কি হতো। আর এতে থ্যাংক ইউ বলার কি আছে, তুই আমার ছোট বোন, তোর জন্য এটুকু তো করতেই পারি। এবার তাড়াতাড়ি চল, তোকে নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর শিল্পা লতাকে তার গাড়িতে তুলে নেয় এবং হসপিটালে যাওয়ার জন্য রওনা হয়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার ভালোভাবে লতার চিকিৎসা করে। কিছু সময় পর্যন্ত ডাক্তার ভালোভাবে লতার চেক আপ করার পর বলে, আপনি একদম চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নেই। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি সময়ে সময়ে ওষুধগুলো নেবেন। ঠিক আছে ডাক্তার বাবু। এটা শুনে খুব ভালো লাগলো যে তোর কোনো রকম প্রবলেম হয়নি। তোর শরীর খারাপের কথা শুনে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি একদম ঠিকই বলেছো শিল্পা, আমিও ভেবেছিলাম আমার কোনো রোগ হয়ে গেছে। চলো এবারে বাড়ি ফিরে যাই। এরপর শিল্পা লতাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে এবং আবার ফ্ল্যাটে পৌঁছে দেয়। ফ্ল্যাটে পৌঁছানোর পর শিল্পা লতার হাতে 5,000 টাকা দেয়। আরে শিল্পা, তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? বেশি কথা বলিস না, চুপচাপ এই টাকাটা তোর কাছে রেখে দে। এখন তোর শরীর ঠিক নেই, তোকে ভালোভাবে নিজের খেয়াল রাখতে হবে। তাছাড়া কয়েকদিন পর আমি আবার 20 থেকে 30,000 টাকা দিয়ে যাব। শিল্পা, তুমি এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছো, আমি তোমার উপর বোঝা হতে চাই না। বারবার তোমার কাছ থেকে টাকা নিতে আমার একদম ভালো লাগছে না। চুপ করে টাকাটা রেখে দে, বেশি কথা বলতে হবে না।
তাছাড়া আমি নিজের ঠাকুরপো রাজুর সঙ্গে তোর চাকরির ব্যাপারে কথা বলেছি, সে তোকে একটা কাজ খুঁজে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ শিল্পা। তাছাড়া তোমার ঠাকুরপো অনেক ভালো। তুই একদম ঠিকই বলেছিস লতা, আমার শ্বশুর বাড়ির সকলেই অনেক ভালো। তবে তোর ব্যাপারে আমি শুধুমাত্র ঠাকুরপোকেই বলেছি, বিক্রমকে এসব ব্যাপারে কিছুই জানাইনি। আমার একটু ভয় করছিল যদি বিক্রম এসব জানার পর আমার উপরে রেগে যায়। কোনো ব্যাপার নেই, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, এবার আমি নিজের বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাও, হয়তো তোমার বাড়ির লোকেরা অপেক্ষা করছে। এরপর শিল্পা নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। শিল্পা সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি কাবেরী তার জন্য অপেক্ষা করছিল। কাবেরী দেবীর কাছে একটা গহনার বাক্স রাখা ছিল। শিল্পাকে দেখার পর কাবেরী বলে, আরে বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? আমি অনেক সময় থেকে তোমার অপেক্ষা করছিলাম। তোমার পা এখনো ভালো হয়নি, এই অবস্থায় তোমার কোথাও যাওয়া ঠিক নয়। আসলে মা, আমার একটা আর্জেন্ট কাজ ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এই দেখো এখানে নেকলেস সেট রাখা আছে, এখান থেকে তোমার কোনটা পছন্দ হচ্ছে বলো। হ্যাঁ মা, এখনই দেখে বলছি। এই তো মা, এটা সব থেকে বেশি ভালো মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছো বৌমা, এটাই সব থেকে বেশি ভালো। আমারও এটাই পছন্দ হয়েছিল। এই গহনাগুলো রাজুর বিয়ের জন্য সিলেক্ট করা হচ্ছে। হ্যাঁ মা, এটা তো খুব ভালো হবে। তাছাড়া কয়েকদিন পরেই রাজুরও বিয়ে আছে। রাজুর বিয়ের দিন খুব কাছাকাছি চলে এসেছিল, তাই বাড়ির সকলে বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং খুব ধুমধাম করে রাজু ও রিঙ্কির বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিঙ্কি তার শ্বশুর বাড়িতে বেশি যৌতুক নিয়ে আসেনি। একদিন রাজু যখন ডাইনিং রুমে বসেছিল, এমন সময় রিঙ্কি তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। এ নাও, ব্রেকফাস্ট করে নাও। না, আমার খিদে নেই, এই খাবার তুমি ফিরিয়ে নিয়ে যাও। তোমার কি হয়েছে রাজু? আমি লক্ষ্য করছি তুমি কয়েকদিন থেকে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছো না। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, কি করে ভালো কথা বলবো? মনটা হাসি খুশি থাকলে তবেই তো ভালো কথা মুখে আসবে। সবসময় মন খারাপ থাকলে কি আর ভালো কথা বলা যায়? কিন্তু সবসময় তোমার মুড খারাপ থাকে কেন? কি হয়েছে তোমার? মন খারাপ থাকবে না? তোমার বাবা বিয়ের সময় একটা বাইক ছাড়া আর কিছু দেয়নি। তাহলে তুমি আর কি চেয়েছিলে? বিয়ের আগে তুমি নিজের থেকেই বলেছিলে যে বিয়েতে তোমার কিচ্ছু লাগবে না। ওটা তো আমি এমনি এমনি বলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি এত ধনী পরিবারের মেয়ে, তাই কিছু না চাওয়াতে সবকিছু পেয়ে যাব, কিন্তু ওরকম কিছু হলো না। তুমি খালি হাতেই চলে এলে। আচ্ছা, তার মানে তুমি যৌতুক চাইছিলে? তা না হলে কি? শিল্পা বৌদি যখন বিয়ে করে বাড়িতে এসেছিল তখন নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছিল। এরকম ব্যাপার থাকলে তুমি আগে বললে না কেন? তাছাড়া আমরা ততটাও ধনী নয়, তুমি আগে বলে দিলেই ভালো হতো। তুমি সবসময় দামি দামি গাড়িতে ঘুরে বেড়াতে এবং ভালো ভালো রেস্টুরেন্টে ঘুরে বেড়াতে, তাই আমি ভেবেছিলাম তোমাদের অনেক টাকা আছে। দামি দামি গাড়ি আমাদের ছিল না, ওটা আমাদের কাকা কাকিমার ছিল। আমি যদি আগে জানতে পারতাম যে তুমি শুধুমাত্র টাকার জন্য আমার সঙ্গে বিয়ে করতে চাইছো, তাহলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। হ্যাঁ, ওটার জন্যই এখন আফসোস করছি, না জেনে আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেল। রাজু এই বলে ডাইনিং রুম থেকে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। রাজুর মুখে এরকম কথা শুনে রিঙ্কির অনেক খারাপ লাগে এবং তার চোখ জলে ভরে যায়। রিঙ্কির এরকম অবস্থা দেখার পরেও রাজু তার সঙ্গে কথা বলে না। অপরদিকে শিল্পা একটি আলাদা রুমে আবার ডান্স কম্পিটিশনের জন্য নিজের টিচারের সঙ্গে ডান্স করতে ব্যস্ত। শিল্পা যখন ডান্স করছিল, এমন সময় কাবেরী দেবীর এক প্রতিবেশী পার্বতী সেখানে আসে। আরে কাবেরী, কেমন আছিস বল? আরে ভালো আছি, আয় আয় বস। ওই ঘরে তোর বৌমা ডান্স করছিল দেখলাম। তোর বৌমা যে দেখছি ডান্স করতে পারে। হ্যাঁ, আসলে ডান্স করতে তার অনেক ভালো লাগে, তাই সে প্র্যাকটিস করতেই থাকে। কিন্তু কাবেরী, তোর বৌমা এভাবে ডান্স করে কেন? সে তো ভালোভাবে সংসার করতে পারে। কি আর বলবো পার্বতী, শিল্পা বড় বাড়ির মেয়ে, আর তুই তো ভালো করেই জানিস ধনী বাড়ির মেয়েদের এরকম এক একটা ইচ্ছে থাকে। আমি তাকে বারণ করতে পারি না। আমি ভালো করে বুঝতে পারছি কাবেরী, আসল কথা এটাই যে তোর বৌমা টাকা দিয়ে তোর মুখটা বন্ধ করে রেখেছে। আরে তুই এরকম করে বলছিস কেন? এরকম কোনো ব্যাপার নয়। আমার কথায় তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? আমি তোর সঙ্গে একটু মজা করছি তো। তোর মজা করার অভ্যাস এখনো পর্যন্ত যায়নি দেখছি।
আমার মজা করার অভ্যাস কোনোদিনও যাবে না কাবেরী। তবে তোর বৌমা যা করছে করতে দে, বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। তুই ঠিকই বলেছিস। আমি এটাই আশা করছি যে তাড়াতাড়ি এর মাথা থেকে নাচ গান করার ভূতটা যেন নেমে যাক। কাবেরী পার্বতীকে এই বলে পেছন ফিরে তাকাতেই দেখে শিল্পার মা তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। কাবেরী হঠাৎ করে বিমলা দেবীকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে আপনি আপনি কখন এলেন? আমি কখন এসেছি এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনার যখন আমার মেয়ের ডান্স করা পছন্দ হচ্ছে না, তাহলে আমি এই মুহূর্তে নিজের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই। শিল্পা, শিল্পা, তাড়াতাড়ি এখানে আয়। বিমলা এইভাবে তার মেয়ের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। কিছু সময়ের মধ্যে শিল্পা সেখানে চলে আসে। কি হয়েছে মা, তুমি আমাকে ডাকছো কেন? শিল্পা, তুই আমার সঙ্গে চল। তোর ডান্স করা তোর শাশুড়ির একদম পছন্দ হয় না, তাই আমি তোকে এই বাড়িতে আর থাকতে দেব না। এরপর বিমলা তার শাশুড়ির সমস্ত কথা শিল্পাকে জানিয়ে দেয়। সবকিছু শোনার পর শিল্পা বলে, আরে মা, এটা তো সেরকম কোনো ব্যাপার নয়, ওসব কথা ছাড়ো না। না, তুই আমার সঙ্গে চল। আজ থেকে তুই নিজের বাড়িতে থেকে ডান্স কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করবি। কিন্তু মা, এটা তো ঠিক হবে না। শিল্পা তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা শিল্পার কোনো কথাই শোনে না এবং শিল্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শিল্পা এবং তার মা সেখান থেকে চলে যাওয়ার পর কাবেরীর প্রতিবেশী বলে, আরে কাবেরী, ধনী বাড়িতে নিজের ছেলের বিয়ে দিলে কি হয় এটা নিজের চোখের সামনেই দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, আমার আর এখানে দাঁড়াতে ইচ্ছেই করছে না। পার্বতী এই বলে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শিল্পার ডান্স কম্পিটিশনের দিন চলে আসে। শিল্পা নিজের মা এবং বিক্রমের সঙ্গে ডান্স কম্পিটিশনে পৌঁছায়। শিল্পার ডান্স করার সময় হলে বিক্রম তাকে বলে, গুড লাক শিল্পা, খুব ভালোভাবে ডান্স করবে। আমার বিশ্বাস এই কম্পিটিশন তুমিই জিতবে। হ্যাঁ, বিক্রম আবার নিজের নাটক শুরু করে দিল। এদের নাটক দেখলে আর থাকা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম, আমি নিজের 100% দেওয়ার চেষ্টা করব। এরপর শিল্পা গিয়ে ডান্স করে। কিছু সময় পর পুরস্কার বিতরণের সময় চলে আসে এবং শিল্পা প্রথম পুরস্কার পায়। এরপর শিল্পা পুরস্কার নিয়ে মাইকের সামনে দাঁড়ায়। আজ আমি অনেক খুশি। তোমার প্রথম হওয়াতে আমরাও অনেক খুশি শিল্পা। বাহ শিল্পা, বাহ, আজ তুই আমাদের নাম উজ্জ্বল করে দিলি। তোর প্রথম হওয়াতে কেউ খুশি হোক বা না হোক, আমি অনেক খুশি। শাশুড়ির মুখে এরকম কথা শুনে বিক্রমের খুব খারাপ লাগে, কিন্তু বিক্রম চুপ করে থাকে, কারণ সে জানতো বিমলা দেবীকে কিছু বললে কোনো লাভ হবে না। কিছু সময় পর বিক্রম শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং বিমলা দেবীও নিজের বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পার শ্বশুর বাড়ির সকলে এবং মায়ের বাড়ির সকলে একসঙ্গে পাহাড়ি এলাকায় ঘুরতে যায়। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো, আমারও জায়গাটা খুব ভালো লেগেছে। শিল্পা, এখানে এসো, আমরা একসঙ্গে কাপল ফটো শুট করব। হ্যাঁ বিক্রম, আমি এখনই যাচ্ছি। শিল্পা এই বলে বিক্রমের কাছে চলে যায়। আরে সুদীপ, কেউ ফটো তোলার জন্য আমাদেরকে ডাকছে না, এখানে এসে মুডটাই খারাপ হয়ে গেল। আরে বিমলা, তুমি কেন শুধু শুধু নিজের মন খারাপ করছো? একটু হাসি খুশি থাকার চেষ্টা করো। তুমি চুপ করো, আমি কখনো নিজেকে চেঞ্জ করব না, আমি যেমন আছি ভালোই আছি। বিমলা তার স্বামীকে এই সমস্ত কথা বলছিল। এমন সময় রাজু একটি ফোন নিয়ে তাদের কাছে আসে। আরে আঙ্কেল, এই দেখুন আপনার মেয়ে জামাইয়ের ছবি, কত ভালো হয়েছে। আরে আন্টি, আপনিও দেখুন। আমার এই সমস্ত ছবি টবি দেখার কোনো ইচ্ছে নেই, আমি অন্যদিকে ঘুরতে যাচ্ছি, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো। বিমলা এই বলে রাগ করে সেখান থেকে একটু দূরে চলে যায়। এরা আমার মেয়েকে আমার থেকে অনেক দূরে করে দিয়েছে, এখানে না এলে ভালোই হতো, এখানে এসে আরো বেশি খারাপ লাগছে। বিমলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে দেয়। বিমলা একটি বড় পাথর ধরে ঝুলছিল। এমন সময় বিক্রম সেখানে চলে আসে। আরে শাশুড়ি মা, আমার হাত ধরুন, আমি আপনাকে কিছু হতে দেব না। লতা, তুমি এখানে কি করছো? তুমি শাশুড়ি মাকে ধাক্কা মারলে কেন? বিক্রম এই বলে তার শাশুড়িকে হাত ধরে তুলে নেয়। এরই মধ্যে বাকি সকলেও সেখানে চলে আসে।
এবং লতা সেখান থেকে পালিয়ে যায়। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ শিল্পা, আমি ঠিক আছি। আর জামাই বাবাজি এখানে না থাকলে হয়তো আমি মরেই যেতাম। তোমার অনেক ধন্যবাদ জামাই বাবাজি। আরে আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? এটা আমার কর্তব্য ছিল শাশুড়ি মা। আমাকে ক্ষমা করে দাও, এতদিন আমি অনেক ভুল ছিলাম। আমি নানাভাবে তোমাদেরকে অপমান করার অনেক চেষ্টা করেছি। সত্যি তোমরা অনেক ভালো, না হলে এত কিছুর পরেও তুমি কখনই আমার প্রাণ বাঁচাতে না। বিমলা দেবী নিজের ভুল বুঝতে পেরে যাওয়ায় সকলে অনেক খুশি ছিল। পরের দিন ঘোরাফেরা শেষ করে সকলে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর সকলে যখন শিল্পার শ্বশুর বাড়িতে ছিল, এমন সময় পুলিশ রাজুকে নিয়ে সেখানে আসে। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? বিমলা দেবী, আমরা লতাকে অ্যারেস্ট করে নিয়েছি। লতা বলেছে সে আপনাকে ঘৃণা করে, সে আপনাকে মারতে চেয়েছিল যাতে সারা জীবন শিল্পাকে বোকা বানিয়ে তার কাছ থেকে টাকা নিতে পারে। এসব আপনি কি বলছেন? শুধু এটাই নয়, আপনাকে আরেকটা কথা জানিয়ে দিই। এটা প্রমাণ হয়ে গেছে যে লতা নিজের ইচ্ছায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে বাড়ি থেকে চুরি করেছিল এবং আপনার স্বামীর মাথায় আঘাত করেছিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে সে সমস্ত দোষ তার বয়ফ্রেন্ডের উপর চাপিয়ে দিয়েছে। আপনি সত্যি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি তাকে ক্ষমা করে দেব ভেবেছিলাম, কিন্তু সে এত খারাপ আমি ভাবতেই পারিনি। সত্যি আমি ভাবতে পারছি না যে মেয়েটাকে আমরা এত ভালোভাবে মানুষ করলাম সে আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। কিন্তু ইন্সপেক্টর বাবু, আপনি আমার ছেলেকে ধরেছেন কেন? আমার ছেলে আবার কি করলো? কাবেরী দেবী, একটা কথা আপনি জানেন না। আপনার ছেলে রাজু প্রতিটা খারাপ কাজে লতাকে সাহায্য করেছে। রাজু লতাকে ভালোবাসতো এবং প্রতিদিন লতার সঙ্গে দেখা করার জন্য তার ফ্ল্যাটে যেত। লতা এসবের সুযোগ নিয়েছে এবং বিমলা দেবীকে মারার প্ল্যান বানিয়েছে। তুই কেন এরকম করেছিস রাজু? এসব করার আগে একবারও নিজের মায়ের কথা চিন্তা করলি না? তাহলে আমি কি করতাম? তোমরা সব সময় আমাকে বেকার ছেলে মনে করতে। বিজনেস করার জন্য যতবার টাকা চেয়েছি একবারও দাওনি। মা, তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো। এরপর পুলিশ রাজুকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজুকে অ্যারেস্ট হয়ে যেতে দেখে রিঙ্কির খুব খারাপ লাগে এবং সে দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি নিজের মন খারাপ করো না রিঙ্কি, তুমি আমার বোনের মতো, তুমি আমাদের সঙ্গেই থাকবে। আমরা তোমার কোনো রকম কষ্ট হতে দেব না। রাজু নিজের দোষের জন্য অ্যারেস্ট হয়েছে, হয়তো শাস্তি পাওয়ার পর সে একজন ভালো মানুষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, তোমরা সকলে আমার পাশে আছো, এটা দেখে আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। 2 বছর পর রাজু জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং তার দাদা বিক্রমের সঙ্গে ব্যবসা করতে শুরু করে। এরপর থেকে সকলে একসঙ্গে মিলেমিশে এবং হাসি খুশিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পের পর্ব এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকমই আরো নতুন নতুন গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।